স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডে সন্ধ্যার খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাবাসসুম জারিন চৈতি। শুরুতেই জানিয়ে দেব এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। জয়পুরহাটে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত 12 জন নিহত, 8 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1267 জন। ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। দলীয় শোকজে শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ বিএনপি নেতা হাফিজ উদ্দিন। এবং নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন 36 রানে অল আউটের রেকর্ড ভারতের। প্রথম টেস্টে 8 উইকেটে বড় জয় অস্ট্রেলিয়ার। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotoday.bd.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবারে বিস্তারিত। জয়পুরহাটে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনার 8 ঘন্টা পর বিকেলে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসের বেঁচে যাওয়া যাত্রীরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার সময় ওই রেল গেটে কোনো গেটম্যান ছিল না। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জয়পুরহাট থেকে 5 বিবি যাচ্ছিল বাঁধন পরিবহনের যাত্রীবাহী ওই বাসটি। এটি সকাল 6:45-টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপোল পৌঁছালে ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। সে সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের সাথে এর সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই 10 জনের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। আহত ও নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন। গেটম্যানের অদূরদর্শিতার কারণে এই ট্রেন দুর্ঘটনাটি প্রতিনিয়ত ঘটতেছে। গেটম্যানের তো মনে করেন যে গেটও নামাচ্ছে, বাসও ঢুকে গেছে, আবার ট্রেনও ঢুকে গেছে এই মুহূর্তেই। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে প্রাথমিকভাবে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিষয়টিতে যেমনটি বলছিলেন জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সানাউল ইসলাম। খবর পাওয়ার সাথে সাথে আমাদের 5 বিবি এবং জয়পুরহাট ইউনিট এসে কাজ শুরু করার পর আমরা আহতদের আগে তাড়াতাড়ি দ্রুত হাসপাতালে পাঠিয়ে দিই এবং ডেড বডিগুলো উদ্ধার করি। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানিয়েছেন, ট্রেন ও বাসের সংঘর্ষের সময়টিতে খোলা ছিল ওই রেল ক্রসিংয়ের গেট, আর ঘুমিয়েছিলেন গেটম্যান। রেল ক্রসিংয়ে যখন রেল গাড়িটি পার হচ্ছিল তখন লাইনম্যান বা কারো কোনো গাফিলতি ছিল কিনা সেটা তদন্ত করে দেখার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি এবং তার বিরুদ্ধে যদি গাফিলতি পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা তদন্ত করে যে তার দোষে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার দৃষ্টান্ত বিচার অবশ্যই হবে। এ ঘটনায় 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। সাইদুল্লাহ, রেডিও টুডে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণে আরও গত 24 ঘন্টায় 25 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 1267 জন। এর ফলে দেশে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 7242 জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,99,560 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ভাস্কর্য অবমাননায় বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দলটির গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী ও কুশীলব বিএনপি। আজ নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি জয়ী হতে নয়, বরং প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নেয়, আর এর মাধ্যমে তারা নিজেদের পায়ে কুড়াল মারছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, অপরাজনীতির জন্য জনগণ দলটিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপির ভেতর রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করতে একটি মহল অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দলের পক্ষ থেকে দেওয়া শোকজ নোটিশে অসৌজন্যমূলক ভাষা ব্যবহারে তিনি হতবাক হয়েছেন। তবে নেতাকর্মীদের অনুরোধে এখনই দল থেকে পদত্যাগ করছেন না। আজ বনানীতে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। এ সময় শোকজের জবাব দিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে দলীয় পদক্ষেপের উপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে। গত 14 ডিসেম্বর বিএনপির দুই ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে শোকজ নোটিশ দেওয়া হয়।
আমি বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে কখনোই কোনো অসম্মানজনক অসৌজন্যমূলক বক্তব্য রাখিনি। থাকলে দেখাক, এটি তো দলের অভ্যন্তরীণ বিষয়, এর জন্য গণবিজ্ঞপ্তি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমাকে চিঠি দেবে, আমি চিঠির উত্তর দেবো, কাকপক্ষেরও জানার কোনো প্রয়োজন ছিল না। কেন উদ্দেশ্যমূলকভাবে আমাকে দেওয়ার আগে মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হলো? এবং আমার ব্যক্তিগত বন্ধুরা যারা রাজনীতি করে না সবাই বলে দলে চলমান সংকটের অবসান ঘটেছে জানিয়ে গণফোরাম সভাপতি ড কামাল হোসেন বলেছেন, তার দলে আর কোনো অভ্যন্তরীণ কোন্দল নেই। দুপুরে রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, আগামী 9 জানুয়ারি দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কোনো প্রবলেম নাই, ওইরকম প্রবলেমও ছিল না, আর প্রবলেম যদি থেকেও থাকে এখন কোনো প্রবলেম নাই। সবাই এখানে আমরা আছি, থাকবো। 9 তারিখে করে একটা কাউন্সিল হবে যেখানে এইসব ব্যাপার নিয়ে পূর্ণ সিদ্ধান্তগুলো হবে, কিন্তু 9 তারিখে আমরা সেই কাউন্সিল হবে, কি কি সমস্যা আছে সেগুলো চিহ্নিত আমরা করেছি, সেগুলো সবই আপনাদেরকে সামনে তুলে ধরবো। একটি চক্র দেশে পরিকল্পিতভাবে ভাস্কর্য ভাঙচুর করছে বলে অভিযোগ করে তাদের সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সকালে রংপুর টাউন হলে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ভাস্কর্যের বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের স্বাধীনতা বিরোধী শক্তি বলে অভিহিত করেন বাণিজ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থ সংশ্লিষ্ট গুরুতর অসৎ আচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন 42 জন নাগরিক। গত 14 ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয়। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আকবর আলী খান, এম হাফিজ উদ্দিন খান, সুলতানা কামাল ও রাশেদা কে চৌধুরী। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বলেছেন, চিঠিতে সাংবিধানিক এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানানো হয়েছে। এই দাবিতে তারা প্রধানমন্ত্রী বরাবরও চিঠি দেবেন বলে জানিয়েছেন তিনি। কুষ্টিয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এক যুবলীগ নেতা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিস এবং যুবলীগ কর্মী হৃদয় ও সবুজ। এছাড়া বাচ্চু নামে আরও এক যুবলীগ কর্মী পলাতক রয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার SM তানভীর আরাফাত জানিয়েছেন, কয়া কলেজের কমিটি নিয়ে বর্তমান সভাপতির সঙ্গে স্থানীয় একটি গ্রুপের দ্বন্দ্বের জেরে গত বৃহস্পতিবার ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে বাঘা যতীনের ভাস্কর্যটি ভাঙা হয়। পরে ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশিদ। বাঘা যতীনের একটি আবক্ষ ভাঙা হয়েছিল পরশুদিন রাতের বেলায়। তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা তদন্তে নামি, আমাদের বেশ কয়েকটি টিম তদন্তে নিয়ে কাজ করছে এবং আমরা এই পর্যন্ত 3 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদেরকে আইনের কাছে সুপর্দ করা হবে। কলেজের ইন্টারনাল কমিটি নিয়ে একটি দ্বন্দ্ব আছে এই দুইটা গ্রুপের মধ্যে, সেটার পরিপ্রেক্ষিতেই এটা হয়েছে বলে আমাদের এখনকার পর্যন্ত তদন্তে এটাই এসেছে। রাজধানী সহ দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। পাশাপাশি উত্তরাঞ্চলের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাত থেকে ভোর পর্যন্ত সড়ক মহাসড়ক ঢেকে থাকছে ঘন কুয়াশায়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে 6.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ রাজধানীতে তাপমাত্রা আরও 3 ডিগ্রি কমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রা আরও কমবে। এছাড়া এই মাসের শেষ দিকে দেশের উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর, সঙ্গে আছে আমি তাবাসসুম জারিন চৈধুরী। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতি পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি তাবাসসুম জারিন চৈধুরী। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর, যা একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে।
গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে বেতারের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ। সকালে আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতারের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। এ সময় বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চট্টগ্রাম বেতারের অনুষ্ঠান দেশব্যাপী সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। কক্সবাজারের হিমছড়ির দুর্গম পাহাড়ে আটকে পড়া ৪ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ আগে তাদের বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে স্থানীয় প্রশাসন। এর আগে ওই ৪ শিক্ষার্থী ঘুরতে গিয়ে হিমছড়ির দুর্গম দরিয়ানগর পাহাড়ে আটকা পড়েন। খবর পেয়ে তাদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সেখানে পাঠানো হয় বলে জানান আমাদের কক্সবাজার প্রতিনিধি সরোয়ার আজম মানিক। এবারে জানিয়ে দেব দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীতে এ পর্যন্ত ১৬,৮৪,৯০৭ জন মানুষের মৃত্যু হয়েছে, আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৭,৬১,৩৩,০০০ মানুষের, যাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫,৩৪,০৫,০০০ করোনা রোগী। এদিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় করোনা টিকা হিসেবে মডার্নার করোনা ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। আর বড়দিন ও নববর্ষের ছুটিতে লকডাউন জারি করেছে ইতালি। অন্যদিকে ভারতে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। শীতের প্রকোপে বিশ্বজুড়ে ভয়াবহ হতে শুরু করেছে করোনা পরিস্থিতি। সংক্রমণের শীর্ষে থাকা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই একদিনে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২.৫ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৩,০০০ মানুষের। এমন পরিস্থিতিতে করোনার টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করতে স্থানীয় সময় শুক্রবার লাইভে এসে ভ্যাকসিন নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সংক্রমণের দ্বিতীয় এবং মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে একদিনে প্রায় ২৭,০০০ মানুষের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। ফলে প্রতিবেশী এই দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। এছাড়া এ পর্যন্ত ১,৪৫,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখের অধিক। এমত অবস্থায় ভ্যাকসিন তৈরির ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আসছে বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৩০ কোটি মানুষকে করোনা টিকা দেয়া সম্ভব হবে। আক্রান্তের হিসেবে তৃতীয় এবং মৃত্যুর তালিকায় দ্বিতীয় থাকা দেশ ব্রাজিলে একদিনে ১.৫ লাখের বেশি মানুষের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। মৃত্যু হয়েছে ৮০০-র বেশি। গেল বুধবার দেশটিতে ফাইজার এবং বায়োএনটেকের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কায় ব্যক্তিগতভাবে টিকা গ্রহণে অনীহা জানিয়েছেন তিনি। তবে এরই মধ্যে করোনার টিকা সবার জন্য গ্রহণ বাধ্যতামূলক জানিয়ে রুল জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে মৃত্যুর বিবেচনায় চতুর্থ অবস্থানে থাকা আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকোতে একদিনে প্রায় ১২,০০০ মানুষ শনাক্ত হয়েছেন, আর মারা গেছেন ৭০০-র বেশি। এছাড়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে করোনা সংক্রমণের গতিতে খুব একটা পরিবর্তন নেই, তবে সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। হুহু করে সংক্রমণ বেড়েই চলেছে ইউরোপের দেশগুলোতে। ইতালি এবং রাশিয়ায় একদিনে ৬ শতাধিক করে মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্সে নতুন আক্রান্ত হয়েছেন আরও ১৫,০০০-এর বেশি। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজের অবহেলা ও দুর্ভাগ্যকে দোষারোপ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় ভালো আছেন জানিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সংক্রমণের তালিকায় অনেকটা পিছিয়ে থাকলেও নববর্ষের আগেই করোনার ভ্যাকসিন প্রয়োগের কথা জানিয়েছেন আয়ারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী স্টেফেন ডোনেলি। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮,০০০ মানুষ। শাখাওয়াত সুমন, রেডিও টুডে। আফগানিস্তানে একটি ধর্মীয় সমাবেশে বোমা হামলায় ১১ শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার দেশটির গাজনি প্রদেশের গিলান শহরে বোমাবাহী একটি মোটরসাইকেলে বিস্ফোরণের এই হতাহতের ঘটনা ঘটে। তালেবান এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন গাজনির প্রাদেশিক পুলিশ কর্মকর্তা আহমদ খান সিরাত। অন্যদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা প্রদেশের রাজধানী গাজনি থেকে ১২০ কিলোমিটার দূরে গিলান জেলায় চলা ধর্মীয় সমাবেশে এই হামলা চালায়। আফগান সরকার ও তালেবানদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে গত কয়েক মাস ধরে চলা আলোচনার মধ্যেই একের পর এক হামলার ঘটনা ঘটছে দেশটিতে। যদিও কাতারের দোহায় সেপ্টেম্বরে দুই পক্ষের আলোচনার পর জানুয়ারি পর্যন্ত তা স্থগিত রাখা হয়।
সেনা সদস্যদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার রাখাইনের দৃঢ়চেতা এক নারী মিয়ানমারের ক্ষমতাধর সেনাবাহিনীর বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন। কয়েক মাসের আইনি লড়াইয়ের পর বিরল এই জয় পেয়েছেন থেইন উ ছদ্মনামের ওই নারী। আজ এক সেনা আদালতের রায়ে 3 ধর্ষকের 20 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। 36 বছর বয়সী থেইন উ মনে করেন তার এই বিজয় সেনাবাহিনীর ধর্ষণের শিকার হওয়া অন্য নারীদের কথা বলার এবং সেনা সদস্যদের দায় মুক্তিকে চ্যালেঞ্জ জানানোর সাহস যোগাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারত তাদের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা থেকে নজর ফেরাতে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের মতো আরেকটি হামলা পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। এ ধরনের হামলা হলে পাল্টা পদক্ষেপেরও হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে কোরেশি দাবি করেন ভারতে চলমান কৃষক আন্দোলন থেকে বিশ্বের নজর ঘোরাতে এবং করোনা মোকাবেলায় ব্যর্থতা থাকতে এই পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। এর আগে 2016 সালে পাকিস্তানের ভেতর সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনার দাবি করে ভারত। এবারে একটি সাহিত্য সংবাদ। লোকসাহিত্য পুরস্কার পেলেন 80 দশকের বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিম মোরশেদ। বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে তার হাতে পুরস্কারের টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন, আকিমুর রহমান, পারভেজ হোসেন ও কবি সাজ্জাদ শরীফ। বাকি সাকিরা পারভিনের উপস্থাপনায় ও কবি রহমান হেনরির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা ভাষাভাষীদের পত্রিকার লোকসম্পাদক অনিকেত শামীম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কবি ও সঙ্গীত শিল্পী হাসান মাহমুদ ও স্বপ্নকুরীর শিল্পীবৃন্দ। এবারে খেলাধুলার খবর। শুরুতেই ক্রিকেট। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জাজনক হারের নতুন রেকর্ড গড়েছে ভারত। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে গুটিয়ে গেছে ভারত, যা 1974 সালের পর টেস্টে দেশটির সর্বনিম্ন স্কোর। তৃতীয় দিনে আজ 62 রানে এগিয়ে থেকে দিন শুরু করলেও অজি পেসার হ্যাজালউড ও প্যাট কামিন্সের বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী হয় বিরাট কোহলিরা। ভারতকে হারানোর পর প্রথম টেস্টে 8 উইকেটের বড় জয়ও তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে 4 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। এবারে হকির খবর। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে আজ থেকে শুরু হলো ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা 2020। দুপুরে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সোনালী ব্যাংককে 5-2 গোলে হারিয়ে জয় দিয়ে বিজয় দিবস হকি টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এর আগে আয়োজনের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। এই প্রতিযোগিতার রেডিও পার্টনার রেডিও টুডে 89.6 FM। সবশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। এরপর ধারাবাহিকভাবে 1 ডিগ্রি করে কমে রাত 9টায় তাপমাত্রা হতে পারে 15 ডিগ্রি সেলসিয়াস, যা বজায় থাকতে পারে পরের ঘণ্টাতেও। এরপর রাত 11টায় তাপমাত্রা হতে পারে 14 ডিগ্রি সেলসিয়াস, যা মধ্যরাত পর্যন্ত বজায় থাকতে পারে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে উত্তর পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 63%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 182, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। বিদায় নেবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। জয়পুরহাটে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত 12 জন নিহত, 8 ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1267 জন। ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি অভিযোগ ওবায়দুল কাদেরের, দলীয় শোকজের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ বিএনপি নেতা হাফিজ উদ্দিন। এবং নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন 36 রানে অল আউট রেকর্ড ভারতের, প্রথম টেস্টে 8 উইকেটের বড় জয় অস্ট্রেলিয়ার।
এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবরে, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন। আর 11:15টায় মধ্যরাতের খবর। যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি তাবাসসুম জারিন জয়তি। Radio Today, 90.6 FM.